নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে সত্যি কি আলোচনা করব এটাই তো ভেবে পাচ্ছি না। কারণ ইস্ট বেঙ্গলের যে বিদেশে আসার কথা ছিল ইউসুফ ইজেদারি, সে আসছে না। হ্যাঁ, আপাতত আসছে না। অন্তত যে ৩১শে জানুয়ারি কথা বলা হচ্ছিল, ৩১শে জানুয়ারি তো সে আসছে না। আজকে উইন্টার ট্রান্সফার উইন্ডো, আজকেই শেষ দিন। এই সমস্ত বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো উইন্টার ট্রান্সফার উইন্ডোর শেষ দিন আজ ৩১শে জানুয়ারি। তো এই শেষ দিনে কলকাতায় হয়তো খুব বেশি রদবদল বিরাট কিছু দেখা যাচ্ছে না। কারণ ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত তাদের বিদেশি এখনো পর্যন্ত আসেনি। ইউসুফ ইজেদারি, তার ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ভিসা অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছিল, বাট সেটা শেষ মুহূর্তে ক্যান্সেল হয়। তো তারও আশা আপাতত স্থগিত এবং আবারও নতুন করে অ্যাপ্লাই করাও হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার দিনই নাকি অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটা কতদিনে আবার সাকসেস হয় সেটা জানা নেই। তবে প্রশ্ন তো থাকেই যে কি করে একটা ভিসা অ্যাপ্লাই করছে আর সেটা ক্যান্সেল হয়ে যায়। এতদিন এত বিদেশি প্লেয়ার আসছে, কোথাও এই ধরনের প্রবলেম তো হতে দেখি না। তারপরেও কি করে হয় আমি জানি না কি করে হয়। তো ইউসুফ এখন রয়েছে মালয়েশিয়াতে, সেখান থেকে সে আসবে। তো যদি সে ভিসা পেয়ে যায় নেক্সট উইকে, কামিং উইকে পেয়ে গেলে কামিং উইকে হয়তো শেষের দিকে আসবে। তাও ধরে নিন ফেব্রুয়ারি মাসের ৪-৫ তারিখ তো হয়েই যাবে। অর্থাৎ হাতে থাকবে ১০ দিন। একজন স্ট্রাইকারের সাথে মানিয়ে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গলের হাতে থাকবে মাত্র ১০ দিন, তারও কম। ১ সপ্তাহ ধরে রাখতে পারেন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে এবং তারপরে তাকে খেলতে নামানো। ফলত আমার যেটা মনে হয় যে ইস্ট বেঙ্গল ১ম ম্যাচটা হয়তো ফরেন স্ট্রাইকারকে মাঠের বাইরে রেখেই নামবে বা হয়তো পরের দিকে নামাতে পারে যদি তেমন প্রয়োজন হয়। না হলে নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ১৬ তারিখে ম্যাচ, সেই ম্যাচে হয়তো দেখা যাবে না ইউসুফ ইজেদারিকে, এটা আমার মনে হচ্ছে। তো তাহলে কি করতে হবে? ইস্ট বেঙ্গল একেই তো ৪ জন বিদেশি আর এই ইউসুফকে নিয়ে ৫ জন হচ্ছিল। ৬ জন বিদেশি আসার চান্স নেই। এখনো পর্যন্ত নেই। যদি না মাঝখানে কোনো ফ্রি প্লেয়ারকে নেওয়া হয়। শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নাকি একজন প্লেয়ারের সাথে কথা বলে রেখেছে। বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে। ফ্রি প্লেয়ার সে। তবে সে কোন পজিশনের, কোন দেশ থেকে আসতে পারে এমন কোনো আ তথ্য এখনো পর্যন্ত নেই। তবে সেই স্পেনেরও প্লেয়ারও হতে পারে। স্পেন থেকেই তো বেশিরভাগ প্লেয়ার আনার একটা প্রচেষ্টা থাকে অস্কার বুজো তার। কারণ অন্যান্য দেশ থেকে এনে দেখা হয়ে গেছে যে কি পরিবর্তন হচ্ছে, টিমটার আসলে কিছুই হয় না। তো স্পেনের উপরে ভরসা রাখবেন। তো দেখা যাক তেমন কোনো আসে কিনা। তবে আপাতত কিন্তু খবর যে কোনো বিদেশি আর নেওয়া হবে না। তবে ইস্ট বেঙ্গলের যে বিদেশিদের যা মান, যথেষ্ট ভালো মান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এবারের ইস্ট বেঙ্গল টিম, তা সে ডিফেন্সের কেভিন সিভেলে হোক বা মাঝমাঠের মিগুয়েল মামাদ রাশিদ হোক, এদের দুজনের মান নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। সাউলকে নিয়ে একটা বরং প্রশ্ন আছে। সাউলের একটা চোট প্রবণতা রয়েছে এবং বয়সটাও তার বেড়েছে। তো সাউল যদি আবার চোট পেয়ে যায় তাহলে কিন্তু মাঝমাঠে আবার একটা ক্রাইসিস তৈরি হতে পারে। বিদেশির সংখ্যাটা অনেকটা কম। যেখানে বিদেশি খেলানোর প্রভিশন রয়েছে, ৪ জনকে তো মিনিমাম খেলানো যাবেই। ৬ জন বিদেশিকে টিমে রাখা যায়। সেই জায়গাতে মানে স্কোয়াডে রাখা যায়। সেই জায়গাতে ইস্ট বেঙ্গল ১ জন বিদেশি কম স্কোয়াডে রাখবে। এইদিকে এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স কিন্তু দারুণভাবে কাজে লাগিয়েছে। একটা সময় মনে হচ্ছিল যে উড়িষ্যা বা আমাদের মোহামেডানের মতন আ কেরালাও হয়তো, উড়িষ্যাতেও সেই অর্থে আমার মনে হয় না বিদেশি আছে, ২-১ জন মনে হয় আছে। আ কেরালাও বা চেন্নাইও হয়তো তারা ফরেন প্লেয়ারদেরকে ছাড়াই খেলতে নামবে। কারণ কেরালা কি করেছিল, যখন আইএসএল হবেই না মোটামুটি শোনা যাচ্ছিল বা একটা ধোঁয়াশা ছিল, তখন একের পর এক বিদেশিকে তারা ছেড়ে দিয়েছে। নোয়া এবং লুনাকে তারা লোন ডিলে ছেড়েছে। লোন ডিল, তাদের হাই স্যালারি ছিল। ফলত লোন ডিলে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পেয়েছে। দিয়ে এবার তারা কি করছে, একের পর এক বিদেশিকে তারা সাইন আপ করিয়ে নিয়েছে এবং রিসেন্টলি আরো একজন বিদেশিকেও তারা সাইন করিয়েছে। ৫-৬ জন বিদেশি মোর অর লেস কোটা কমপ্লিট হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সে। তারা প্র্যাকটিসেও নেমে পড়েছে। তো এই যে আ একের পর এক বিদেশি সাইন করিয়ে চমকে দিয়েছে বলা যেতে পারে কেরালা ব্লাস্টার্স। পাশাপাশি চেন্নাইও তাই, বহু মানে প্লেয়ারকে তারা সাইন করেছে এই দিন কয়েকের মধ্যে। এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেটাকে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে প্লেয়াররা, এই টিমগুলো চেন্নাই এবং বিশেষ করে আ কেরালা ব্লাস্টার্স। অপরদিকে এফসি গোয়া, তারা কিন্তু সেভাবে তাদের বিদেশি নেই। তারাও অনেক বিদেশিকে ছেড়ে দিয়েছে। তারা বরং এবার আ
ইন্ডিয়ান স্ট্রাইকারদের উপরে ভরসা রাখছে। আপনারা জানেন যে ঈশান পান্ডিতা এই প্লেয়ারটি ইতিমধ্যেই এফসি গোয়াতে আবার ফিরে এসছে, তো তার উপরে ভরসা রাখছে। আর একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকেও তারা সাইন করিয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এফসি গোয়া বা অন্যান্য টিমগুলো ম্যাক্সিমামই তারা ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে ভরসা রাখছে। তবে চেন্নাই, কেরালা, মোহনবাগান, এমনকি ইস্ট বেঙ্গল তারা কিন্তু বিদেশি প্লেয়ারদের কোটা কমপ্লিট করেই কার্যত নামবে, যদিও ইস্ট বেঙ্গলের 6 জন নেই বিদেশি, এবং এখনো পর্যন্ত তো নিয়ে আসার কোনো চান্সও নেই। তবে এটাতে কোথাও গিয়ে কি ইস্ট বেঙ্গলকে সমস্যায় পড়তে হতে পারে? যদি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চায়, ইস্ট বেঙ্গলের টিমটা কিন্তু এবার সেই পোটেনশিয়াল রয়েছে। যদি তারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চায়, তাহলে কি এই 4-5 জন বিদেশি সাফিসিয়েন্ট ইস্ট বেঙ্গলের জন্য? কারণ এই ইউসুফ ইসিসারি কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এসেই যে সে নেমে যেতে পারবে এমনটা নয়। একটা আশার বিষয় যে সে খেলার মধ্যে রয়েছে, এটা একটা বড় দিক যে সে খেলার মধ্যে রয়েছে। অপরদিকে যে এই হামিদ আহাদাদ, সে তো মরক্কোর একটি ফার্স্ট টায়ার লিগে ক্লাবে সাইন করে ফেলেছে ইতিমধ্যেই। সেখানে কি খেলে দেখতে হবে। মরক্কোর ফার্স্ট ডিভিশন টিমে খেলছে মানে তো যথেষ্ট ভালোই হবে। কিন্তু ইস্ট বেঙ্গলে এসে চোটের পর চোট, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া গেল না। তো এই যে হামিদ বা হিরোশিকে নিয়ে এলো, এত টাকা দিয়ে নিয়ে আসা হয়, কি খেলছে তারা, কারা নিয়ে আসছে, এদেরকে কেউ কোথাও প্রশ্ন করে না কেন আমি জানি না। এক্ষেত্রে তো আমি বলবো দিয়ামান্তাকোসকে আবারও বলবো যে তাকে রেখে দেওয়াটা খুব দরকার ছিল, কারণ সে ফর্মে ফেরার একটা ইঙ্গিত দিয়েছিল। ডার্বি ম্যাচে জোড়া গোল করেও তাকে বাদ যেতে হয়েছে, বা তার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তাকে চলে যেতে হয়েছে। তার পরিবর্তে হিরোশি এলো, সেও এরকমই আর কি। তো কিছু বলার নেই যে স্ট্রাইকার নিয়ে এতটা ছেলেখেলা ইস্টবেঙ্গল কেন করে আমি জানি না। যেখানে টিমটা গোল করার লোকের অভাব রয়েছে, সেখানে জেনুইন স্ট্রাইকারকে সাইন করিয়ে রাখতে ইস্টবেঙ্গলের কোথায় কি আপত্তি ছিল এতদিন ধরে, কেউ জানি না, আমরা সত্যিই জানি না। এটা জানা অসম্ভব ব্যাপার যে থিঙ্ক ট্যাঙ্ক কি ভাবছে। এর মধ্যে আবার হাওয়া উঠেছে যে ইমামি তারা নাকি ইস্টবেঙ্গলকে ছেড়ে চলে যাবে পরের মরশুমে, আর ইমামি থাকবে না। যদি না থাকে, আমার কথা, যদি না থাকে তো ইস্টবেঙ্গল যদি এবছর ভালো পারফর্ম করে তো পরের বছর নিঃসন্দেহে ভালো সংস্থাকে তারা পেয়ে যাবে, স্পন্সর তারা পেয়ে যাবে। কিন্তু যদি আবার পারফরমেন্স গ্রাফটা ডাউন হয় তাহলে পাবে না, তাহলে সমস্যায় ভুগতে হবে। কারণ ইমামি এর আগেও বলেছিল চলে যাবে, শেষমেশ তারা থেকে গিয়েছে। তো হয়তো সেটাই হবে, আবার একটু তারা এখানে একটু দর বাড়াবার চেষ্টা করছে। দর বাড়াবার মিন্স যাতে তাদের থেকে বেশি টাকা না চলে যায়, সেটা একটা ব্যাপার। এইসব মার্কেটিং অনেক স্ট্র্যাটেজি রয়েছে, তারা সেটা প্রয়োগ করার চেষ্টা করছেন হয়তো। বাট আমি বলবো তো সেদিক থেকে ইস্ট বেঙ্গলকে বা অস্কার ব্রুজোকে এবছর যা তিনি চেয়েছেন সব পেয়েছেন। এখান থেকে যদি পারফর্ম করতে না পারেন তো দায়টা অস্কারকে নিতেই হবে, এবং অস্কারও তার প্লেয়ারদেরকে নিয়ে যাতে পারফর্ম করতে পারে, গোলটা যাতে আলটিমেটলি দিতে পারে, তো তেমন মানে স্ট্রাইকার তো তাকে দিতে হবে। সোফার এখনো পর্যন্ত কোনো বিদেশি স্ট্রাইকার নেই। যতক্ষণ না সে দেশে আসছে ততক্ষণ না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। আমি প্রতিবারই বলেছি, দেখে নেবেন আমার ভিডিওগুলো। যতক্ষণ না সে দেশে এসে নামছে, খেলছে, বিশ্বাস নেই। আমরা বা আমি হয়তো বলেছি উমুককে সাইন করাচ্ছে, সাইন হয়ে গেছে। কিন্তু আমি তবুও একটা জায়গা রেখেছি যে যেখানে বলছি যে এই প্লেয়ারটি যতক্ষণ না এসে খেলছে, গোল করছে, ততক্ষণ কোনো বিশ্বাস নেই। কারণ অনেককেই আমরা বাইরের মাঠে খেলতে দেখি, ভালো খেলতে দেখেছি। রিসেন্টলি হামিদ বা হিরোশির পারফরমেন্স রেকর্ড যথেষ্ট ভালো, বাট তারা ইস্টবেঙ্গলের জার্সিতে এসে মানিয়ে নিতে পারেনি, কলকাতা বা ভারতের আবহাওয়ার সাথে মানিয়ে ভালো খেলতে পারেনি। তো আইএসএল এর 13টা ম্যাচ অতি দ্রুত ম্যাচ হবে, এখানে ফিটনেস লেভেল হাই থাকতে হবে, টপ নচ ফিটনেস লেভেল থাকতে হবে। তো জানি না সেটা কতটা কি এরা করে উঠতে পারবে, এবং কোথাও গিয়ে যদি আবার চোটাঘাত হয় তাহলে তো বড় সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। তো আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের এই টিম কম্বিনেশন নিয়ে ইস্টবেঙ্গল কি আদৌ ১ নম্বর কি ২ নম্বর দলের জায়গাতে থাকতে পারবে? পয়েন্ট টেবিলে ১-২ নম্বরের মধ্যে থাকতে পারবে? নাকি আবার সেই আমরা গত কয়েক বছরের পুনরাবৃত্তি দেখব, ১০, ১২, ৮ নম্বরে, ৯ নম্বরে এরকমই দেখব? সেটা আপনাদের কি মনে হচ্ছে? অতি অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি আশাবাদী যে এবছর ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে দেখতে পারি। বাট যেভাবে স্ট্রাইকার নিয়ে একটা কার্যত ছেলেখেলা চলছে, সেটা নিয়ে সত্যিই কোথাও একটা হতাশার একটা জায়গা তৈরি হচ্ছে, যে এটা কিন্তু হওয়ার ছিল না ইস্টবেঙ্গলের মতন টিমের কাছ থেকে। দিস ইজ নট এক্সপেক্টেড। সো প্লিজ do like, share and comment if you feel that the video is better than the others, or you feel better in, and যদি আপনি মনে করেন যে আপনার মনের কথাটা আমি বলতে পেরেছি, বা যে প্রশ্ন তোলা উচিত আমি সেই প্রশ্নটা তুলতে পেরেছি, তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন, ভালো মন্দ হোয়াটএভার। আর হাইপটা দিতে ভুলবেন না। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।
অনেকে দেখছেন, সাবস্ক্রাইব করছে না। থ্যাংক ইউ। Audio Jungle.